আসসালামু আলাইকুম, শামিলিনা স্বাগত জানাচ্ছেন টিভি রাতের খবরে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। কাল বিকেলে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন। কাল শুক্রবার বিকেলে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আর এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। অন্যদিকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় সতর্কভাবে দুদেশের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে। বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে এসব জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত সহ জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান। বৈঠক শেষে গোয়েন লুইস জানান, শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। তদন্ত দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। এই দলের কর্মপরিধি কি হবে তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। আর রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর নির্মিত। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার প্রভাবে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শেষ হতে কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে এটি কঠিন কোনো কাজ নয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনার মূল বিষয়গুলো। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে, পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না, শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া। এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট। জাপানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলমান থাকবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আদালত। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা বুধবার বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এর পরদিনই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তার পরপরই মামলা রেকর্ড করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে শুরু হয়ে গেল মামলার তদন্ত কাজ। অভিযোগকারীর আইনজীবী জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ একাধিক পুলিশের সাবেক কর্মকর্তা। 10 জন আসামি করেছি আমরা এবং সংগঠন হিসাবে
বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকেই আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। ট্রাইব্যুনালের আইনজীবী জানান, বিদ্যমান আইনেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের বিচার সম্ভব। এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয় তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামের এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও 15 জনকে আসামি করা হয়েছে। এদিকে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যা করার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে রাজধানী শেরে বাংলানগর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহাদিবা ছন্দার আদালত। মামলা দায়েরের জন্য মোহাম্মদ আবুল কালাম নামের এক ব্যক্তি আদালতে আবেদন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শেখ হাসিনা বিচার করতে হবে। নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে একথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচারের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের কার্যালয়ের সামনে এই অবস্থান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের দম্ভ আর স্বৈরশাসনের পতন হয়েছে। এখন তাকে হত্যা, গুম আর দুর্নীতির জন্য বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি নেতারা বলেন, যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হাসিনা সরকারের দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে গণতান্ত্রিক আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান নেতারা। মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় না, আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কাকরাইল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ দেয়া রিকশা চালক কালামের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 15 বছর ধরে শপথে বহাল থাকা ঢাকা ওয়াসার আলোচিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটিতে নিয়োগ দেওয়া হয়েছে AKM শহীদ উদ্দিনকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন দিয়ে এসব সিদ্ধান্ত জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। এর আগে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুজিত কুমার বালা সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দফতরে পদত্যাগপত্র জমা দেন।
সুনামগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের এক অফিস সহকারীকে ঘুষের টাকা সহ হাতে নাতে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা জানান, ড্রাগ লাইসেন্স নিতে আসা এক ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে দুপুরে হাজীপাড়ায় ওই অফিসে 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা হয় অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে। পরে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ড্রাগ লাইসেন্স আবেদন করতে হলে 10 থেকে 20,000 টাকা ঘুষ দিতে হয়। 2020 সাল থেকে শতাধিক জনের কাছ থেকে ঘুষ নিয়ে লাইসেন্স প্রদান করা হয়েছে। এ সময় তল্লাশি করে এ সংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রতি মাসে ফাহিম মিয়া কাদের মাঝে ঘুষের টাকা বন্টন করতেন সেই তালিকাও জব্দ করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা ও তার সরকারের হত্যাযজ্ঞ বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। খুলনায় শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের সমাবেশে স্বৈরশাসক শেখ হাসিনার বিচার দাবি করা হয়। সিলেটে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ময়মনসিংহে হাজারো শিক্ষার্থী নগরীর টাউন হল মোড়ে নজরুল স্কয়ারে জড়ো হয়ে সমাবেশে অংশ নেয়। নাটোর শহরে কানাইখালী বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা, পরে স্বাধীনতা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লায় বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টাউন হল মাঠে সমাবেশে অংশ নেয়। এছাড়া রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আর আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। এদিকে আগামী রোববার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ 1 মাসের বেশি সময় স্থগিত ছিল দেশের সকল শিক্ষা কার্যক্রম। চলমান পরিস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানী মগবাজারে এই বৈঠকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, মানবাধিকার সহ দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আগামী দেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী ও 12 দলীয় জোট এক হয়ে কাজ করবে। ছাত্র জনতার এই বিজয় যাতে কোনোভাবে নস্যাৎ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইসলামী ব্যাংক সহ 1 ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ এনবিআরের আয়কর বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সাইফুল আলম মাসুদের কোম্পানি এস আলম হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবে তথ্য তলব করা হয়েছে। এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে এনবিআর। বাংলাদেশে দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বিবৃতিতে ব্যাংকটি বলেছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে তাদের চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। সামনের দিনে বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা দিয়ে যাবে তারা। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারিত করা বাংলাদেশে তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।